রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট, বাংলাদেশের আবহাওয়া উপযোগী একমাত্র পেইন্ট। স্বাগত নিউজ 24 দিনের সংবাদের সাথে আছি আমি আরিফা হোসেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে পুরো খবর। বাজারে আলুর কৃত্রিম সংকট চলছে। পাইকারি বাজারে আলু নেই, মজুতকৃত আলু ছাড়ছে না দেশের হিমাগার মালিকরা। খুচরা বাজারে ইচ্ছে মতো দাম নিচ্ছেন ব্যবসায়ীরা। আলুর বর্তমান মূল্য 50-60 টাকা থেকে আরও বাড়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। দাম কমাতে খুচরা বাজারে অভিযান পরিচালনা করা হলেও কোল্ড স্টোরেজ মালিকরা রয়েছেন সম্পূর্ণ ধরাছোঁয়ার বাইরে। খুচরা ব্যবসায়ীরা বলছেন আজকের মধ্যে পাইকার বাজার থেকে আলু সংগ্রহ করতে না পারলে তাদের মজুদও শেষ হবে। আলুর দাম বাড়ায় সাধারণ ভোক্তাদের অস্বস্তি বাড়ছে। তাদের মতে আলু নৈরাজ্যের সমাধান না হলে নিম্ন মধ্যবিত্তদের অবস্থা আরও খারাপ হবে। সরকার যেহেতু 25 টাকা রেট ধরে দিছে, আলু রেট করে দিছে, এখন এই রেটে মাল আসতেছে না। কি কোল্ড স্টোর থেকে আলু তারা যারা মজুত করে রাখছে তারা ছাড়তেছে না, তার জন্য আমরা এখানে আলু পালতেছি না। আমরা প্রত্যেক দিনই যোগাযোগ করতেছি পানির সাথে, পানি বলতেছি এই রেটে তো আমরা মাল কিনতে পারতেছি না। আমরা কোথায় দিকে আপনাদের মাল দিব? খুব অসুবিধায় আছি বাবা, কাম নাই বাবা। আগে আলুগুলো বাঁচতাম, কারণ বাজার আলু বাঁচা না এলে চুপচাপ বয়ে রয়েছি। কৃষক থেকে ভোক্তা পর্যন্ত কমপক্ষে 3 থেকে 4 বার হাত বদলায়। প্রতিবারে দাম বাড়ে কেজিতে 5 থেকে 10 টাকা। দাম পাচ্ছে না কৃষক, অথচ বেশি দামেই কিনছে ভোক্তা। মাঝখানে লাভ হচ্ছে মধ্যস্বত্বভোগীদের। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান শ্রাবণ। ঠকছে কৃষক, বাজারে ভোক্তারা। তার কারণ আমরা এখন এই মুহূর্তে আছি নরসিংদীর শিবপুরের একটি কাঁচা বাজারের পাইকারি বাজারে। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে প্রতিটি সবজি কেজিতে ঢাকার সঙ্গে পার্থক্য প্রায় 30 থেকে 40 টাকা। এখানে পেঁপে বিক্রি হচ্ছে 25 থেকে 30 টাকা কেজি, কিন্তু ঢাকা শহরের বাজারে তার দাম 50 থেকে 60 টাকা কেজি। এবং এ শুধুমাত্র পেঁপে নয়, এর বাইরে যত ধরনের সবজি আমরা এখানে দেখতে পেয়েছি সবগুলো সবজির দামই কিন্তু অনেক বেশি পার্থক্য তৈরি হচ্ছে। ফুলকপি 6 টাকা 7 টাকা 8 টাকা করে। প্রথম দিন যেদিন আনছি 30 টাকা করে দিছে, পরে আনছিলাম 20 টাকা করে দিছে, পরে 15 টাকা করে, পরে 12 টাকা করে, অনেক আজকে 8 টাকা করে। দামরা মনে করেন না পারা, যারা ফাইডে কিনে নেয় তারা বাড়া মনে করেন অনেক। আমি করেন 25 টাকা, আমি করেন 30 টাকা, আর জন্য করে আপনার 35 টাকা, এবার জিনিসটা বাড়ায় 40 টাকা করে কিনে নেয়, তাহলে 70 টাকা 80 টাকা বিক্রি করে। কিন্তু আসলে তো যাতায়াত খরচ এত পড়ে না। এখান থেকে এক পাইকারি কিনবো, এখানে কেয়ারিং খরচ আছে আর 5 টাকা বেশি। ওইখান থেকে যে কিনে নিবো আপনাদের ফুটপাতে বসে মার্কেটে বিক্রি করবো, ওর আছে আরো 5 টাকা খরচ। তারপরে 3-4 রাত পরে তো আপনার বেচা কেনাটা হইতেছে। রাজধানীর সঙ্গে এই গ্রামের বাজারের দামের পার্থক্যের যে মূল কারণ তারা বলছেন সেটি হচ্ছে মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বা পাইকারদের এক ধরনের লাভ করার প্রবণতা। আমরা এখানে কথা বলে জানতে পেরেছি আসলে তারা বলছেন যে এখান থেকে কৃষকরা যে দামে বিক্রি করছে তার চেয়ে অনেক বেশি দামে বিক্রি হচ্ছে বড় বড় শহরের বাজারগুলোতে। এবং এখানেই আসলে সিন্ডিকেশন বা সিন্ডিকেটের কথাটি মুখ্য হয়ে উঠছে এখানকার মানুষের বক্তব্যে। বাজার পর্যাপ্ত পরিমাণে মাল দেয়, তো ব্যাপারে একটা সিন্ডিকেট করলে এই সিন্ডিকেটের কারণে মনে করেন কম, কিন্তু আমনে ভাই এই জায়গা মতো অনেক ওই মনে করেন ইয়া নিয়ে ব্যস্ত আছে, অনেক দাম ব্যস্ত আছে। এন কমে কিনে এন দিয়া বেশি দামে বেছে। লাভ কিন্তু সিন্ডিকেটেরই হচ্ছে। লাভ তো সিন্ডিকেটেরই, লাভ তো আর কৃষকের পাইতো না। মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের নাগালের মধ্যে সবজির দাম আনতে হলে বাজার নিয়ন্ত্রণ করার আসলে কোনো বিকল্প নেই। আমরা জানি যে আসলে এই মুহূর্তে বাজারে যে দুরবস্থা বা দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, সেই জায়গায় দাঁড়িয়ে যদি নিয়ন্ত্রণ ব্যবস্থাকে পাকাপোক্ত করা না যায় তাহলে কিন্তু আসলে মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতের নাগালে সবজির দাম আসবে না, এবং যে কারণে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, শিবপুর, নরসিংদী। 4000 টাকা খোরাকি ভাতা এবং মালিক কর্তৃক নিয়োগপত্র প্রদান, নৌপথে সন্ত্রাস চাঁদাবাজি বন্ধ সহ 11 দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন বন্ধ রেখেছেন নৌযান শ্রমিকরা। নৌযান মালিকদের সঙ্গে বৈঠকে সমাধান না আসায় পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার মধ্যরাত থেকে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়। সোমবার রাত 12টা থেকে চট্টগ্রামের মাঝির ঘাট সহ 16 ঘাটে পণ্য খালাস বন্ধ রয়েছে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের যুগ্ম সম্পাদক খুরশেদ আলম বলেন, বারবার একই দাবিতে আন্দোলনের পর আশ্বাস দিলেও এখনও কোনো বাস্তবায়ন না হওয়ায় ফের তারা আন্দোলনে যেতে বাধ্য হয়েছেন। আমাদের দাবি যদি মেনে না হয় লাগাতার আমাদের কর্মবিরতি চলবে। যদি আমাদের এই দাবি দেওয়া আদায় না হয়
তারা পূরণ না করে তাহলে যে কোনো মুহূর্তে যাত্রীবাহী জাহাজও এই মালবাহী জাহাজের ন্যায় বন্ধ হয়ে যাবে। বরিশাল থেকে পণ্যবাহী নৌযান শ্রমিকদের সর্বশেষ খবর জানিয়েছেন সহকর্মী রাহাত খান। 11 দফা দাবিতে সোমবার মধ্যরাত থেকে নৌযান শ্রমিকরা যে ধর্মঘট শুরু করেছেন তার আওতায় পণ্যবাহী সকল নৌযান চলাচল বন্ধ রয়েছে। আমি এখন যে জাহাজটিতে দাঁড়িয়ে রয়েছি এটি মোংলা থেকে নারায়ণগঞ্জ যাচ্ছিল প্রায় 800 মেট্রিক টন কয়লা নিয়ে, কিন্তু নৌযান শ্রমিক ধর্মঘটের ফলে এই জাহাজটি কিন্তু বরিশালে নোঙর করে রয়েছে। এ ধরনের আরও অর্ধশতাধিক জাহাজ কিন্তু বরিশাল নদী বন্দর এলাকায় কীর্তনখোলা নদীতে নোঙর করে রয়েছে। এর মধ্যে পণ্যবাহী জাহাজ, গ্যাসবাহী জাহাজ এবং জ্বালানিবাহী জাহাজ রয়েছে। এ ধরনের জাহাজগুলো চলাচল বন্ধের ফলে কিন্তু দেশের পণ্য পরিবহন ব্যবস্থা একটি স্থবিরতার সৃষ্টি হচ্ছে। কেন এই ধর্মঘট সে বিষয়ে আমরা কথা বলবো এখানকার যারা ধর্মঘটের নৌযান শ্রমিক তাদের সাথে। আপনারা কেন ধর্মঘট করছেন? আমাদের 11 দফা দাবি মানতে হবে। যতদিন পর্যন্ত না আমাদের 11 দফা দাবি পূরণ করা হচ্ছে ততদিন আমাদের দাবি চলবে। নৌযান শ্রমিকদের এ ধরনের ধর্মঘট চলতে থাকে তাহলে কিন্তু দেশের পণ্য পরিবহন ব্যবস্থা একটি স্থবিরতার সৃষ্টি হবে এবং পণ্যর যে মূল্য কিন্তু এর প্রভাব পড়বে। আসলে দুর্গাপূজার এই উপলক্ষটি শেষ হয়ে গেলে কিন্তু তারা যাত্রীবাহী পণ্য যে নৌযানে সেখানে কিন্তু তারা ধর্মঘটে যেতে পারেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এই ছিল বরিশাল নদীবন্দর এলাকা থেকে। এদিকে নৌযান শ্রমিকদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করে প্রত্যেক শ্রমিককে খোরাকি ভাতা বাবদ মাসে 2000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বসুন্ধরা, আবুল খায়ের ও সিটি গ্রুপ। নিউজ 24-কে কথা জানিয়েছেন বিআইডব্লিউটি এর চেয়ারম্যান। যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের বিরুদ্ধে মাদক ও অস্ত্র মামলায় চার্জশিট আমলে নিয়ে চার্জ গঠনের জন্য আগামী 30 নভেম্বর দিন ধার্য করেছেন আদালত। মঙ্গলবার ঢাকা মহানগর দায়রা জজ KM ইমরুল কায়েস এ আদেশ দেন। এর আগে সকাল 10টায় সম্রাটকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে আদালতের হাজতখানায় রাখা হয়। পরে শুনানিতে আইনজীবী সম্রাটের জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করেন। সম্রাটকে আদালতে নেওয়ার কথা শুনে আদালত চত্বরের বাইরে ভিড় করেন যুবলীগ নেতাকর্মীরা। অভিযোগ আমলে গ্রহণ করা হয়েছে এবং আগামী 30-11 তারিখে এই বিজ্ঞ আদালতেই অভিযোগ গঠনের জন্য দিন ধার্য করেছে। আসামি শুধু বাল্ব না, কিডনি, লিভার সব দিক দিয়ে অসুস্থ। আমরা মাননীয় আদালতকে বলেছি যে সে যেন আমাদের আসামিকে বাঁচার সুযোগ দেয় এবং প্রপার ট্রিটমেন্ট দেয় এবং বিজ্ঞ আদালতের কাছে থেকেই যেই দিন হাজিরা দিতে বলবে সেদিন আমরা আসব, এই বলে আমরা জামিন শুনানিটা করেছিলাম। ফরিদপুর 4 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরী আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন। হাইকোর্টের বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেন ও বিচারপতি KM জাহিদ সারোয়ার কাজুলের বেঞ্চে শুনানি হওয়ার কথা রয়েছে। গেল রোববার নিক্সন চৌধুরীর পক্ষে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় তার আইনজীবী জামিন আবেদন করেন। পরে এই বিষয়ে শুনানির জন্য 20 অক্টোবর দিন ধার্য করা হয়। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে গেল 15 অক্টোবর নিক্সন চৌধুরীর বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন। আমি আগাম জামিন নিতে আসছি। আমি আমার নির্বাচনী এলাকায় যাব। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল। ইনশাআল্লাহ জামিন যদি হয় তারপরে এটা তো কোর্টেই মোকাবেলা করা হবে। আর আমি তো প্রথম থেকেই বলেছি যে এটা অসত্য জিনিস, এটাকে এডিটিং করে বানানো হয়েছে। দর্শক, হাইকোর্ট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিবুল ইসলাম। হাবিব, নিক্সন চৌধুরীর জামিনের বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে? ধন্যবাদ অর্থী। আসলে নিক্সন চৌধুরীর এই জামিন শুনানিকে কেন্দ্র করে আজকে হাইকোর্ট চত্বরে প্রচুর তার নেতাকর্মীর উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি। এই করোনার এই সময় আসলে স্বাস্থ্যবিধির কোনো তোয়াক্কা না করে তার সঙ্গে অন্তত
হাজার খানিক নেতাকর্মী এই হাইকোর্ট চত্বরে উপস্থিত হয়েছেন। আপনি দেখছেন যে আমি যেখানে দাঁড়িয়ে আছি তার আশপাশে প্রচুর মানুষ, তারা একেবারে গায়ে গা ঘেঁষে দাঁড়িয়ে আছে। এবং আমি যে কোর্টটিতে অর্থাৎ বিচারপতি জাকির হোসেন চৌধুরী ও জাহিদ চৌধুরীর সমন্বয়ে গঠিত যে হাইকোর্ট বেঞ্চের শুনানিটি অনুষ্ঠিত হচ্ছে, সেই আদালত কক্ষেরও একই অবস্থা। ভেতরে শুনানি শুরু হয়েছে আধা ঘন্টা আগে। আসামি পক্ষের আইনজীবী অর্থাৎ নিক্সন চৌধুরীর আইনজীবী শাহাদিন মালিক তার পক্ষে শুনানিতে তার পক্ষে যুক্তিতর্ক তুলে ধরছেন। বলে রাখি যে গত 10 অক্টোবর ফরিদপুরের চর ভদ্রাসনে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নিক্সন চৌধুরীর বিরুদ্ধে উপজেলার প্রশাসনিক কর্মকর্তা এবং জেলা পরিষদ কর্মকর্তাদের বিরুদ্ধে কর্মকর্তাদেরকে হুমকি ধামকি এবং গালিগালাজ করার যে অভিযোগ এনে নির্বাচন কমিশন যে মামলাটি দায়ের করেছে, সেই মামলার পূর্ব সতর্কতা স্বরূপ মূলত নিক্সন চৌধুরী তিনি হয়তোবা এই বিষয়টিকে যে কোনো মুহূর্তে গ্রেপ্তার হওয়ার আশঙ্কা থেকে মূলত তিনি আগাম জামিন নিতে এসেছেন। তো কিছুক্ষণের মধ্যে হয়তোবা এই বিষয়ে আমরা তার জামিন পাচ্ছেন কিনা সে বিষয়টি আমরা হয়তোবা শুনতে পারবো, আপনার মাধ্যমে দর্শকদেরকে আরও বিস্তারিত জানাতে পারবো। বলে রাখি যে এই শুনানিকে কেন্দ্র করে আবারও আপনি দেখছেন যে আমার চারপাশে প্রচুর সংখ্যক নেতাকর্মী এখানে উপস্থিত হয়েছেন এবং এতে করে কিন্তু এক ধরনের ঝুঁকি বেড়ে যাচ্ছে যে করোনাকালীন সময়। তো এই ছিল মোটামুটি হাইকোর্টে নিক্সন চৌধুরীর জামিন শুনানির বিষয়ে সর্বশেষ অর্থে। হাবিব, আপনাকে ধন্যবাদ। হাবিব হাইকোর্ট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং নিক্সন চৌধুরীর জামিন আবেদনের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন। দেশের 208টি ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও জেলা পরিষদ নির্বাচনে চলছে ভোট গ্রহণ। সকাল 9টা থেকে শুরু এই ভোট গ্রহণ চলবে একটানা বিকেল 5টা পর্যন্ত। স্থানীয় সরকার পর্যায়ে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের এবং বিভিন্ন জেলার 15টি ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া 7টি জেলা পরিষদ, 8টি উপজেলা পরিষদ এবং 177টি ইউনিয়ন পরিষদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সব নির্বাচনী এলাকায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়নি। যেসব উপজেলা ও ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন বা চেয়ারম্যান পদে উপনির্বাচন হচ্ছে, শুধু সেসব স্থানে সাধারণ ছুটি রয়েছে। এছাড়া নির্বাচনে শুধু নির্দিষ্ট যানবাহনের উপর বিধি নিষেধ আরোপ করা হয়েছে। নির্বাচনী এলাকাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। দর্শক, লালমনিরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজল করিম মানিক। মানিক, ভোটার উপস্থিতি কেমন দেখছেন? আরিফা, আপনাকে ধন্যবাদ। আমি সকাল থেকে রয়েছি লালমনিরহাটের হাতিবান্ধার গড্ডিমারি এবং পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের এই উপনির্বাচনে। আমরা দেখতে পেরেছি গড্ডিমারিতেও ভোটার উপস্থিতি তেমনটি চোখে পড়েনি। আপনি এই মুহূর্তে অবস্থান করছেন পাটিকাপাড়া ইউনিয়ন পরিষদের টিকিটে, আপনি দেখতে পাচ্ছেন ভোটার উপস্থিতি, অর্থাৎ ভোটার নেই বললেই চলে। তবে সূত্রগুলো যেগুলো বলছে যে সকালে ভোটার উপস্থিতি বেশি ছিল, এরপরে কিন্তু ভোটার উপস্থিতি নেই বললেই চলে। আমরা এই ভোটার উপস্থিতি নিয়ে আমরা কথা বলেছি রিটার্নিং কর্মকর্তার সাথে, তিনিও বলেছেন যে ভোটার উপস্থিতি সকালে থাকলেও বিকেলে বাড়তে পারে। একটা আপনার সাথে কথা বলতে, আপনি আইন শৃঙ্খলা দায়িত্ব রয়েছেন, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে? আলহামদুলিল্লাহ, আইন শৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। সকাল থেকে কোনো সমস্যা হয়নি, সুষ্ঠুভাবে ভোট সম্পন্ন হচ্ছে, কোনো প্রকার আপত্তিকর ঘটনা ঘটেনি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে জানতে চাই, এই কেন্দ্রে ভোটার কত ভোট পড়েছে? ভোটার হচ্ছে 919 জন, ভোট 660 জন পড়েছে, প্রায় 70+ আর কি ভোটের উপস্থিতির সংখ্যা। আরও পড়বে আর কি, আমরা আশাবাদী আরও ভোট কেন্দ্রের লোকজন আসবে, ভোট পড়বে আর কি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এই কেন্দ্রের আইন শৃঙ্খলা পরিস্থিতির দায়িত্বে থাকা পুলিশ অফিসার এবং রিটার্নিং কর্মকর্তার সাথে, তারা বলছেন ভোট সুস্থ এবং শান্তিপূর্ণভাবে হচ্ছে। তবে ভোটার উপস্থিতি অতি নগণ্য বলে আমরা জানতে পেরেছি। রংপুর অঞ্চলে যেসব, অর্থাৎ রংপুরে যেমন 3টি ইউনিয়নে ভোট হচ্ছে এবং লালমনিরহাটের 3টি ইউনিয়নে যেখানে ভোট হচ্ছে, এই ইউনিয়নগুলোতে ভোটার উপস্থিতি নেই বললে চলে বলে আমরা জানতে পেরেছি। তো আরিফা, এই ছিল আমার কাছে হাতিবান্ধার পাটিকাপাড়া ইউনিয়ন থেকে সর্বশেষ ফিরে যাচ্ছে আপনার কাছে স্টুডিওতে। মানিক, আপনাকে ধন্যবাদ। রেজল করিম মানিক লালমনিরহাট থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। সরকারের পদত্যাগ দাবি করার আগে গেল 12 বছরে আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ব্রিফিংয়ে কথা বলেন তিনি। ধর্ষকদের মতো ঘৃণ্য অপরাধীদের আশ্রয় প্রশ্রয় না দেওয়ার আহ্বানও জানান ওবায়দুল কাদের।
পদত্যাগ দাবি করার আগে গত 12 বছরে আন্দোলন ও নির্বাচনে চরম ব্যর্থতার জন্য বিএনপির নেতৃত্বের পদত্যাগ করা উচিত। সময় একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো এক বেশাগ্দ দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। সিলেটে পুলিশ ফাঁড়িতে নির্যাতনে রায়হান হত্যার 9 দিন পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত মামলার অগ্রগতি না হওয়া এবং মূল হত্যা পলাতক এসআই আকবরকে গ্রেপ্তার করতে না পারায় নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা। বেলা 11টার দিকে সিলেট কোর্ট পয়েন্ট এলাকায় জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধনে ব্যবসায়ী নেতারা এই ক্ষোভ প্রকাশ করেন। মানববন্ধন চলাকালে পাশ দিয়ে চলে যাওয়া পুলিশের একটি পিকআপ ভ্যানে ইট পাটকেল ছুড়েন ক্ষুব্ধ ব্যবসায়ীরা। এক লাখ রোহিঙ্গাকে ভাসানচরে নিয়ে যেতে এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে নৌবাহিনীর 4টি এলসিইউ জাহাজ। প্রথমে সড়ক পথে এবং তারপর নদী ও সাগর পথ ধরে সরাসরি ভাসানচর। নানাভাবে রোহিঙ্গাদের আশ্রয়ণ প্রকল্পটিতে যাতায়াত করতে পারবেন সংশ্লিষ্টরা। আছে হেলিকপ্টার যোগে ভাসানচরে যাওয়ার সুযোগও। ভাসানচর দিয়ে শেখ জালালের ক্যামেরায় 4 পর্বের ধারাবাহিক প্রতিবেদনে 3য় পর্বে চরের সাথে যোগাযোগ ব্যবস্থা ও রোহিঙ্গাদের স্থানান্তর প্রস্তুতি নিয়ে জানাচ্ছেন লাকমিনা জেসমিন সোমা। ঢাকা থেকে সড়ক পথে চট্টগ্রাম, তারপর বাংলাদেশ নৌবাহিনীর বোট ক্লাব থেকে জাহাজে করে ভাসানচরের উদ্দেশ্যে যাত্রা। সর্বোচ্চ সময় লাগতে পারে 3.5 ঘন্টা। নদী ও সাগরের আবহাওয়া অনুকূলে থাকলে পতেঙ্গা থেকে ট্রলারে করেও ভাসানচরে যাওয়া যেতে পারে। ডান দিকে সন্দ্বীপ আর সামনে আর কিছু দূর এগোলেই মেঘনা এবং বঙ্গোপসাগরের মোহনায় অবস্থিত ভাসানচর, যে চরে 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের সিদ্ধান্ত চূড়ান্ত হলে স্থলপথে এবং এই সমুদ্র পথে নিয়ে যাওয়া হবে তাদেরকে। নৌবাহিনীর এমন 4টি জাহাজে অন্তত 250 জন করে রোহিঙ্গা স্থানান্তর করা হবে সেই চরে। ট্রান্সপোর্টেশন যে প্ল্যান সেটা ধরেন বাই রোড বাই সি দুইভাবেই আসতে হবে। আপনারা সবাই জানেন ওরা টেকনাফের যে ক্যাম্পে অবস্থান করছে সেখান থেকে বাই রোড আসতে হবে। এটা আসলে দুর্যোগ মন্ত্রণালয় এবং ইউএন বডি সবাই কোঅর্ডিনেটেড এফোর্টের মাধ্যমে করবে। ভাসানচরে যাতায়াত নিয়ে অনেকে প্রশ্ন তুললেও বাস্তবে অনেকগুলো পথই খোলা থাকছে। সমুদ্র পথে যেতে চাইলে পতেঙ্গা থেকে 28 নটিক্যাল মাইল, নোয়াখালী থেকে 21 নটিক্যাল মাইল, হাতিয়া থেকে 13 নটিক্যাল মাইল, জাহাজির চর থেকে 11 নটিক্যাল মাইল আর সন্দ্বীপ থেকে মাত্র 4.5 নটিক্যাল মাইল দূরত্বে ভাসানচর। দূরে সবুজ ডিঙিয়ে নির্ঘুম দাঁড়িয়ে থাকা লাইট হাউস জানান দিচ্ছে গন্তব্যে পৌঁছে যাওয়ার বার্তা। ভাসানচর বেস ক্যাম্পে এসে থামে নৌবাহিনীর জাহাজ। পরিকল্পিত রাস্তাঘাট, ঘরবাড়ি, সুরক্ষা বলয় আর সাময়িকভাবে জীবন জীবিকার অপার সম্ভাবনা নিয়ে রোহিঙ্গাদের জন্য শতভাগ প্রস্তুত ভাসানচর। কক্সবাজারের উপর চাপ কমাতে যখন সরকার 1 লাখ রোহিঙ্গাকে স্থানান্তরের ব্যাপারে বদ্ধপরিকর, তখন কখনো প্রাকৃতিক দুর্যোগের কথা বলে, কখনো জীবিকা নির্বাহের দোহাই দিয়ে, আবার কখনো বা দুর্বল অবকাঠামোর কথা বলে রোহিঙ্গারা কোনোভাবেই এই ভাসানচরে স্থানান্তরিত হতে চান না। কিন্তু স্থানীয়রা কিন্তু বলছেন একেবারেই ভিন্ন কথা। আর সে কারণে এটি কি শুধুমাত্র রোহিঙ্গাদের আপত্তি নাকি এর পেছনে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র আছে সেটিই কিন্তু দেখার বিষয়। লাকমিনা জেসমিন সোমা, নিউজ 24, ভাসানচর, নোয়াখালী। দুর্গাপূজার খবর। একদিন পরই শুরু সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। তবে করোনার কারণে উৎসব নয়, এবার কেবলমাত্র পূজা অর্চনা করার আহ্বান জানিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। বয়স্কদের মণ্ডপে না নেওয়ার পরামর্শ তার। এছাড়াও সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে অঞ্জলি দেওয়ার কথা বলেন। গণমাধ্যমকে এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান এই চিকিৎসক। অন্তরা বিশ্বাসের প্রতিবেদন। 22 অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে দুর্গোৎসব। বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এই উৎসব চলবে 26 অক্টোবর পর্যন্ত। করোনার দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ ঠেকাতে এবছর পূজায় ভিড় এড়ানোর আহ্বান জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। এদিকে কলকাতা হাইকোর্টের রায়েও পূজা মণ্ডপের প্যান্ডেলে দর্শনার্থীদের প্রবেশ নিষেধ। একই সুরে কথা বললেন বাংলাদেশের স্বনামধন্য চিকিৎসক সামন্তলাল সেন। আমরা অবশ্যই পূজা করব,
কিন্তু উৎসবটা এবার করব না। উৎসব আমরা বেঁচে থাকলে আগামী বছর অনেক বড় করে করব। একসঙ্গে বেশি লোক পূজা মণ্ডপে না থাকি। জীবন আপনার পরিবারের জীবন, আপনি বাঁচেন, পরিবারকে বাঁচান, দেশকে বাঁচান। করোনা মোকাবেলায় এবার ভক্ত ও পুরোহিতদের মাস্ক পরে মণ্ডপে প্রবেশ করার পরামর্শ দিয়েছেন ডাক্তার সামন্তলাল সেন। 3 ফুট সামাজিক দূরত্ব বজায় রাখার ব্যাপারে সতর্ক করেছেন তিনি। সম্ভব হলে ভার্চুয়াল মাধ্যমে প্রার্থনা ও অঞ্জলি প্রদান করতে হবে। বাংলাদেশে সরকারি টেলিভিশন, বেসরকারি টেলিভিশন, তারপরে আরো সোশ্যাল মিডিয়া, প্রত্যেককে আপনারা যতটুকু সম্ভব বিভিন্ন মণ্ডপের সাথে আপনারা যদি হিন্দুদের একটা পূজার মেইন ফাংশন হচ্ছে অঞ্জলি দেওয়া, সেইটা যদি আপনারা লাইভ টেলিকাস্ট করতে পারেন তাহলে কিন্তু অনেকেই যাবে না। এবং অনেক বয়স্ক লোক যারা কমরবিডিটি, যাদের ডায়াবেটিস আছে, হার্ট ডিজিজ আছে, এটা একটা ইমোশনাল সাইকোলজিক্যাল জিনিস যে অঞ্জলি দিতে হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা শীতে করোনার দ্বিতীয় ঢেউয়ের আশঙ্কা করছে। একই আশঙ্কা বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয়েরও। তাই বিজয়া দশমীতে এবার শোভাযাত্রা ছাড়াই হবে দেবী দুর্গার বিসর্জন। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ। ক্যালসিপ্রো সৌজন্যে থাকছে বিশেষ প্রতিবেদন। ক্যালসিপ্রো, যা হাড়ের প্রয়োজনীয় পুষ্টিগুণ নিশ্চিত করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। বিশ্ব অস্টিওপোরোসিস দিবস আজ। সারা বিশ্বের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। এবছর দিবসটির প্রতিপাদ্য করা হয়েছে নিজের হাড়কে ভালোবাসুন, ভবিষ্যৎ সুরক্ষিত করুন। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বয়স্কদের এই রোগের ঝুঁকি বেশি থাকলেও এর প্রতিরোধ করে তুলতে হবে তরুণ বয়স থেকেই। পরিমিত খাদ্যাভ্যাস, ব্যায়াম, ঘুম কমিয়ে দিতে পারে হাড় ক্ষয়ের ঝুঁকি। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। অস্টিওপোরোসিস বা হাড়ের ক্ষয় মূলত এটি ক্যালসিয়ামের অভাবজনিত রোগ। সাধারণত বয়স্ক পুরুষ ও নারীদের এই রোগ হয়ে থাকে। আন্তর্জাতিক অস্টিওপোরোসিস ফাউন্ডেশনের সবশেষ তথ্য মতে বিশ্বব্যাপী 50 প্রতি 3 জন নারীর 1 জন ও প্রতি 5 জন পুরুষের মধ্যে 1 জন ভোগেন অস্টিওপোরোসিসে, যাদের পরিণতি চলাফেরায় স্বাধীনতা হারানো বা পঙ্গুত্ব। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন বার্ধক্যে এই রোগের দেখা মিললেও সুপ্ত অবস্থায় এটি বাসা বাঁধতে শুরু করে তরুণ বয়স থেকে। এটা আমাদের জীবন যৌবন যেভাবে চলে, যৌবন যখন মানুষের শেষ হবে অথবা প্রাকৃতিকভাবে একটা লোক যেরকম দৈনন্দিন রোদে যাবে, তারপরে খেলাধুলা করবে, চলাফেরা করবে, হাঁটাচলা করবে, এই জিনিসগুলো যারা না করবে মূলত তাদেরই এই ধরনের হবে। এই রোগ প্রতিরোধে অলস জীবনযাপন নয়, বরং কর্মময় জীবনের সাথে ব্যায়াম, পর্যাপ্ত ঘুমের উপর জোর দিচ্ছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। সক্রিয় এবং কর্মময় জীবনই শরীরের হাড়ের সুরক্ষা দেয়, এটি আমাদের মনে রাখতে হবে। এই জন্য অলস নয়, কর্মমুখর জীবন হচ্ছে হাড় প্রতিরোধের জন্য সর্বোত্তম। লাভ ইউর বোন, প্রোটেক্ট ইউর ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ জীবনকে সুরক্ষিত করতে নিজের হাড়কে ভালোবাসতে হবে এখন থেকেই। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা। নিচে আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরো এক বেশ একটু দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার মার্কিন নির্বাচন প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন উপলক্ষে ফ্লোরিডা, নেভাডা সহ অন্তত 44টি অঙ্গরাজ্যে শুরু হয়েছে আগাম ভোট। নির্বাচনের 13 দিন বাকি থাকতে এরই মধ্যে রেকর্ড প্রায় 3 কোটি ভোটার আগাম ভোট দিয়েছেন। সোমবার থেকে ফ্লোরিডায় শুরু হওয়া আগাম ভোট চলবে 1 নভেম্বর পর্যন্ত। স্থানীয় সময় মঙ্গলবার আগাম ভোট শুরু হবে লুইজিয়ানা, উইসকনসিন স্টেটে, আর বুধবার ওয়েস্ট ভার্জিনিয়ার বাসিন্দারা আগাম ভোটে অংশ নিতে পারবেন। বিভিন্ন পরিসংখ্যান বলছে 2016 সালের নির্বাচনে মোট যত ভোট পড়েছিল এবছর এখন পর্যন্ত তার প্রায় 20% ভোট পড়েছে। প্রধানমন্ত্রী হিসেবে পাওয়া বেতনে দিয়ে নাকি সংসার চলে না, আর তাই ওই পদ ছেড়ে দেওয়ার কথাও ভাবছেন তিনি। বলছি ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের কথা। সম্প্রতি এমন তথ্যই প্রকাশ করেছেন তার কনজারভেটিভ পার্টির এক এমপি। নিবিড় আমিনের রিপোর্ট। বেতন কমের কারণে চাকরি বদলের সিদ্ধান্ত নেন অনেকেই, কিন্তু একই কারণে দেশের প্রধানমন্ত্রীর পদ ছাড়ার চিন্তাভাবনা করে কেউ, এমন ঘটনা খুবই বিরল।
আর এই অবাক করা চিন্তাভাবনাই নাকি করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। জনসনের দলের এক এমপির বরাত দিয়ে ডেইলি মিরর, টাইমস নাও, মেট্রো ইউকের মতো বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম জানায় ঘনিষ্ঠ মহলে নিজের বেতন নিয়ে হতাশা প্রকাশ করেছেন বরিস। বর্তমানে তার বেতন বছরে 1.5 লাখ পাউন্ডের মতো, যা বাংলাদেশি টাকায় 1,65,00,000 বেশি। তাতেও তিনি হিমশিম খাচ্ছেন সংসার চালাতে। এর আগে একটি পত্রিকার কলাম লিখেই 2,75,000 পাউন্ড কামাতেন বরিস। পাশাপাশি মাসে 2টি সেমিনারে বক্তৃতা দিয়ে পেতেন প্রায় 1,60,000 পাউন্ড। সেখানে প্রধানমন্ত্রী হওয়ায় উপার্জন কমে গেছে তার। গণমাধ্যমগুলো আরও জানায় 6 ছেলের পড়াশোনা, সাবেক স্ত্রীকে টাকা পাঠানোর মতো বেশ মোটা অঙ্কের অর্থই খরচ করতে হয় বরিসকে। তাই নাকি নিজের কর্মক্ষেত্র বদলানোর সিদ্ধান্ত নিচ্ছেন তিনি। তবে তা এখনই নয়, ব্রেক্সিট ইস্যুর চূড়ান্ত সমাধান ও করোনা পরিস্থিতি দূর হবার পর। নিবির আমিন, নিউজ 24। সময় হলো আরেকটি বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন। আরও একবার স্বাগত, দেখছেন নিউজ 24 দিনের সংবাদ। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। প্রযুক্তির নতুন সংযোজন নিয়ে অনুষ্ঠিত হলো দারাজে ডিজিটাল সেলার সামিট। এবার করোনার কারণে অনলাইনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রায় 1,500 সেলার দারাজ সেলার পেজে লাইভের মাধ্যমে যুক্ত ছিলেন এই ডিজিটাল অনুষ্ঠানে। এই সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারাজ বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর সৈয়দ মুস্তাহিদুল হক সহ অন্যান্য কর্মকর্তারা। খেলার খবর, উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে রাতে মাঠে নামবে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। আসরের প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ ইউক্রেনিয়ান ক্লাব ডায়নামো কিয়েভ। ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্সে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 10:55। সিরিয়া লিগে নিজেদের সবশেষ ম্যাচে ক্রোটনের সঙ্গে 1-1 গোলে ড্র করে কিছুটা চাপে রয়েছে আন্দ্রিয়া পিরলোর দল। তার উপর দলের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিশ্চিয়ানো রোনালদো করোনা পজিটিভ হয়ে রয়েছেন সেলফ আইসোলেশনে। এছাড়াও ইনজুরির কারণে পিরলো এই ম্যাচে দলে পাচ্ছেন না ডিলিট ও অ্যারন রামিসকে। শঙ্কা রয়েছে আলেক্সান্দ্রোর মাঠে নামা নিয়েও। এই ছিল সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।